ভারতীয় দর্শনের মূলত দুটি ভাগ, নাস্তিক এবং আস্তিক। নাস্তিক হচ্ছে তিনটি: চার্বাক, বৌদ্ধ এবং জৈন দর্শন। আর আস্তিক দর্শন হচ্ছে ছয়টি: ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। এই ছয়টি দর্শন। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফির একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। আমরা যখনই শুনি যে ভারতীয় সংস্কৃতি বা এই যে ইন্ডিয়ান ফিলোসফি সম্পর্কে, তখনই মনে হয় যে এটা গুরুগম্ভীর কোনো বিষয়। এটা সত্যি কথা, কারণ ইন্ডিয়ান ফিলোসফির অনেকগুলো সেক্টর রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব গুরুগম্ভীর। কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শন সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য আমার এই পর্বগুলো তৈরি করেছি। 16টা পর্ব, এবং প্রতিটা পর্বতেই যাতে সরলভাবে ইন্ডিয়ান ফিলোসফিকে আপনাদের সামনে উপস্থাপিত করা যায়, সেটাই কিন্তু প্রচেষ্টা। ডক্টর জয় ভট্টাচার্য, যিনি ভারতীয় দর্শন সম্পর্কে বিশেষজ্ঞ, তিনি এই 16টি পর্বের মাধ্যমে ইন্ডিয়ান ফিলোসফিকে আমাদের সামনে সরলতরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি জয় চক্রবর্তী, আপনারা দেখছেন হিরণ্যকর্ফ অফিসিয়াল। আমি ইতিপূর্বে ন্যায় দর্শনের প্রসঙ্গে দু চারটি কথা বলেছি। ন্যায় কাকে বলে এসব কথা বলবার পরে বৈশেষিক শাস্ত্র বলবার অবসর হয়েছে। ন্যায় বৈশেষিক একত্রে উল্লিখিত হয় সমানতন্ত্র দর্শন হিসাবে। মহর্ষি কনাদ বা কণভক্ষ, তিনি অতি প্রাচীনকালে এই বৈশেষিক দর্শন উপদেশ করেছিলেন। ন্যায় বৈশেষিক সমানতন্ত্র দর্শন, এদের মূল বা মৌলিক কোনো মত পার্থক্য নেই। আগেও বলেছি, আবারও বলছি, ভারতীয় দর্শনের এই সমস্ত শাখাই কিন্তু নিতান্তই জীবনমুখী। বুদ্ধদেবের ক্ষেত্রে যেটা কথা সত্য ছিল, এখানেও সেই একই কথা, যে মানব জীবন দুঃখময়, দুঃখের চির অবসান কি করে হবে, এইটাই ন্যায় বৈশেষিক শাস্ত্রের মুখ্য উদ্দেশ্য। ন্যায় বৈশেষিক শাস্ত্রে দুঃখের চির অবসানকে বা দুঃখ থেকে চির মুক্তিকে অপবর্গ বলা হয়। তো যাই হোক, কণাদোক্ত এই যে বৈশেষিক দর্শন, এটি অতি প্রাচীনকালের একটি দর্শন। এই দর্শনে মহর্ষি কনাদ এই জগৎ জীবনকে সত্য বলে স্বীকার করেছিলেন এবং আরও বলেছিলেন যে এই বিচিত্র জগৎকে কখনোই একটি বা দুটি তত্ত্বের নিরিখে সন্তোষজনকভাবে ব্যাখ্যা করা যাবে না। জগৎ বৈচিত্র্য ব্যাখ্যা করতে গিয়ে মহর্ষি কনাদ তাঁর দর্শনে, অর্থাৎ বৈশেষিক দর্শনে, 7টি পদার্থ স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন যে 7টি পদার্থ বা তত্ত্বের নিরিখে এই বিচিত্র জগৎকে ব্যাখ্যা করা যাবে। বিশ্বনাথ তিনি কারিকাবলী গ্রন্থে সপ্ত পদার্থের উদ্দেশ করতে গিয়ে বলেছেন, দ্রব্যং গুণস্তথা কর্ম সামান্যং সবিশেষকম সমবায়স্তথা অভাব পদার্থ সপ্তকীর্তিতা। অর্থাৎ দ্রব্য, গুণ, কর্ম, সামান্য বিশেষ সমবায় এবং অভাব ভেদে পদার্থ বা তত্ত্ব 7টি। আমরা ন্যায়শাস্ত্র দেখেছি,
অনুমান আদি প্রমাণের কথা তারা বলেছেন। এই সমস্ত প্রমাণের দ্বারা এই সমস্ত পদার্থগুলির গ্রহণ হয়। তো বৈশেষিক দর্শন একান্তভাবেই প্লুরালিস্ট বা বহুতত্ত্ববাদী। বৈশেষিক দর্শনে যে দ্রব্য মানা হয়েছে সেই দ্রব্যের সংখ্যা হচ্ছে 9টি। কি কি? পঞ্চভূত, দিক, কাল, মন এবং আত্মা। পঞ্চভূত বলতে পৃথিবী, জল, তেজ, বায়ু এবং আকাশকে বোঝায়। তাছাড়া আছে দিক, কাল অর্থাৎ স্পেস অ্যান্ড টাইম, এই দুটো। আর আছে মন এবং আত্মা। আত্মা বলতে এখানে মূলত জীবাত্মাকেই গ্রহণ করা হবে। তো যাই হোক, তো এই যে 9টি দ্রব্য, এই 9টি দ্রব্যের আশ্রিত হয়ে থাকে, 9টি দ্রব্যের আশ্রয়ে থাকে 24টি গুণ স্বীকার করা হয়েছে। রূপ, রস, গন্ধাদি 24টি গুণ স্বীকার করা হয়েছে। এছাড়া কণাদ 5টি কর্ম স্বীকার করেছেন: উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ এবং গমন। এই 5টি কর্ম তারা স্বীকার করেছেন। এই প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি গুণই কিন্তু কোনো না কোনো দ্রব্যে আশ্রিত থাকে। তাই আমরা সহজভাবে বলতে পারি দ্রব্যতাই যেখানে গুণ আশ্রিত থাকে। গুণাশ্রয়ত্বই দ্রব্যের একটা লক্ষণ আমরা বলতে পারি। তো গুণগুলি সম্পর্কে বলবার আগে দ্রব্যের কথা সংক্ষেপে একটু বলা দরকার। দ্রব্য হচ্ছে গুণের আশ্রয়। যেমন আমার বস্ত্র, এই যে আমি যে বস্ত্রটি পরে আছি, এই বস্ত্রকে আশ্রয় করে আছে তার রং, তার স্পর্শ, এই তার গন্ধ ইত্যাদি। এই যে রং বা রূপ, স্পর্শ ইত্যাদি গুণ, এই গুণগুলির আশ্রয় হয়েছে আমার এই বস্ত্র, শার্ট। এইভাবে ওরা 9টি দ্রব্যের কথা বলেন। 9টি দ্রব্যেতেই কোনো না কোনো গুণ আশ্রিত থাকে। তবে সেখানে বলার কথা হচ্ছে ন্যায় বৈশেষিক মতে সংখ্যা, পরিমাণাদি গুণ হচ্ছে সামান্য গুণ, যে গুণগুলি যে কোনো দ্রব্যে আশ্রিত থাকে। এই যে পৃথিবীয়াদি পঞ্চভূত, তারপরে কাল, দিক, মন এবং আত্মা, এই যে বলা হলো, এদের প্রত্যেকটিতেই পরিমাণ গুণ আছে। আবার সংখ্যা এর একটি সামান্য গুণ, প্রত্যেকটি দ্রব্যে সংখ্যা নামক সামান্য গুণটি আছে। এছাড়া আছে কতগুলো বিশেষ বিশেষ গুণ, যেগুলো বিশেষ বিশেষ দ্রব্যেই আশ্রিত থাকে। আমি আগে আপনাদের কাছে উল্লেখ করেছিলাম যে চার্বাক দর্শনে চতুর্ভূতের কথা বলা হয়, আকাশ স্বীকৃত নয়। আকাশকে ন্যায় বৈশেষিক শাস্ত্রে শব্দরূপ গুণের, শব্দরূপ বিশেষ গুণের আশ্রয় হিসাবে স্বীকার করা হয়। শব্দ কেন বিশেষ গুণ? কারণ সেটি শুধুমাত্র আকাশে থাকে। শব্দের আশ্রয় হিসাবে আকাশকে তারা অনুমান করেন। সেই হিসাবে আকাশ হচ্ছে ওদের মতে একটি স্বতন্ত্র পদার্থ। 5টি ভূতের মধ্যে পঞ্চম ভূত হলো আকাশ। এইবার এই যে পঞ্চভূত, তাছাড়াও দেশ এবং কাল, স্পেস এবং টাইম, দুটোকে ওরা স্বতন্ত্র দ্রব্য বলেন। মনে রাখতে হবে যে বিশ্ববিশ্রুত আইনস্টাইন
কালকে স্পেস অর্থাৎ দেশের ফোর্থ ডাইমেনশন বলে স্বীকার করেছিলেন, কিন্তু সেটা অনেক পরবর্তী কথা। অতি প্রাচীনকালে ন্যায়বৈশেষিক শাস্ত্রে কিন্তু দিক এবং কাল, স্পেস অ্যান্ড টাইম, এই দুটোকে স্বতন্ত্র দ্রব্য হিসাবেই স্বীকার করা হয়েছে। খুব সহজ করে বলতে গেলে আমি যদি বলি আপনি কোথায় থাকেন, তখন দেয়ার ইজ এ ডাইরেক্ট রেফারেন্স টু স্পেস। আমি এখানে আছি, আমি এখানে বসে আছি, দেয়ার ইজ এ ডাইরেক্ট রেফারেন্স টু স্পেস। এখানে কিন্তু টাইমের কথা হলো না। আবার আপনি কখন আমাদের বাড়িতে আসবেন, কখন যখন বলছি, তখন দেয়ার ইজ এ রেফারেন্স টু টাইম। এইভাবে তাঁরা কিন্তু দেশ এবং কাল দুটো স্বতন্ত্র দ্রব্য স্বীকার করেছেন। দিক এবং কাল এদের সামান্য গুণ হচ্ছে এদের পরিমাণ, বিভু বা সর্বব্যাপী পরিমাণ, আর এদের দুটিই হচ্ছে এক সংখ্যার আশ্রয়, দেশও একটি, কালও একটি। এইভাবে দেশ কালকে এরা স্বীকার করেছেন। এছাড়া আছে মন এবং আত্মা। অতি সংক্ষিপ্ত কথা হচ্ছে যে আমরা সাধারণত ভাবি যে আমাদের চোখই দেখছে, আমাদের কানই শুনছে, এরকম আমরা তো ভাবি। কিন্তু বৈশেষিকাচার্য, ন্যায়বৈশেষিকাচার্য বলেন যে যদি সত্যি শুধু চোখই দেখে, কানই শোনে, তাহলে যুগপৎ নানা জ্ঞান আমাদের হয়ে যেতে পারে। একই সঙ্গে আমি দেখছি এবং শুনছি, এরকম হতে পারে। কিন্তু এটা অ্যাকচুয়ালি হয় না। আপনি খেয়াল করে দেখবেন, যখন আপনি অত্যন্ত মনোযোগ সহকারে কোনো একটা কিছু দেখছেন, তখন কিন্তু কেউ ডাক দিলেও আপনি শুনলেন না। আবার অত্যন্ত মনোযোগ সহকারে এই আলোচনা শুনছেন, সেই সময়ে কোনো ব্যক্তি আপনার চোখের সামনে দিয়ে চলে গেলেও আপনি দেখলেন না। এর ব্যাখ্যা কি? বলছেন যে যখন যেই ইন্দ্রিয় মনের সঙ্গে সংযুক্ত থাকে, তখনই সেই ইন্দ্রিয়, চক্ষুরাদি ইন্দ্রিয়, তত্তদ্গ্রাহ্য বিষয়কে গ্রহণ করতে পারে, এমনিতে নয়। যেক্ষণে মন চক্ষুর ইন্দ্রিয়ের সঙ্গে সংযুক্ত, তখন কিন্তু চক্ষুর ইন্দ্রিয়ের সঙ্গে সংযুক্ত মনে আপনি কিন্তু বিষয়টা গ্রহণ করতে পারবেন, বিষয়টা দেখতে পারবেন। এই যদি না স্বীকার করেন, তাহলে কিন্তু আপনি মনোযোগের, যাকে বলে ব্যাসঙ্গ, অ্যাটেনশন, তার ব্যাখ্যা করতে পারবেন না। সহজ কথা হচ্ছে যে এরা মন স্বীকার করেন, মনটাকে তারা স্বতন্ত্র দ্রব্য হিসাবে মানেন, এবং এই মনকে তারা অনুপরিমিত দ্রব্য বলেন। সর্বশেষ যে দ্রব্য, সেটা হচ্ছে আত্মা। অতি সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে আত্মা হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মা, এই ভেদে দ্বিবিধ। জীবাত্মা মানে আমি, আপনি, আমাদের স্বরূপ। আমরা দেহাদিকেই নিজের স্বরূপ বলে মনে করি, যেমন চার্বাক দর্শন বলেছিল যে দেহই আত্মা। কিন্তু ন্যায়বৈশেষিক আচার্য বহুবিধ যুক্তি দিয়ে দেখিয়েছেন যে দেহাতীত, নিত্য, পূর্বাপর কালস্থায়ী আত্মা, সেই আত্মা কিন্তু আছে, এবং সেই জীবাত্মার প্রকৃত স্বরূপ যে জানে, সেই কিন্তু দুঃখের চির অবসানরূপ অপবর্গ লাভ করতে পারে। আত্মাদেহ খলু প্রমেয়স্য তত্ত্বজ্ঞানাৎ নিঃশ্রেয়সাধিগম। নিঃশ্রেয়স মানে হচ্ছে পরম মুক্তি। আত্মজ্ঞানের দ্বারাই মুক্তি হয়। বেদেও ছুটিতেও আছে না যে আত্মানং বিদ্ধি। এই আস্তিক সম্প্রদায়গুলিও বলে আত্মাকে জানো, আত্মাকে। জীবাত্মা অসংখ্য, প্রত্যেক জীবাত্মা নিজের স্বরূপটি জানলে দুঃখের পারে যেতে পারে। এই হচ্ছে বৈশেষিক শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নমস্কার।
আজকের পর্ব আপনাদের কেমন লাগলো? আমি আপনাদের কাছে অনুরোধ করব এই পর্বগুলো দেখুন, কারণ ভারতীয় দর্শনের ওপর এই ধরনের সরল চিন্তাভাবনা বক্তব্য নিয়ে এই ধরনের পর্ব ইউটিউবে বা বাংলা ইউটিউবে খুব একটা নেই। আর আমি আশা করব আপনারা দেখবেন এই কারণেই, এবং উৎসাহ দেবেন অন্য কাউকে দেখার জন্য, যারা স্টুডেন্ট, অফিসে কাজ করেন, সরকারি বেসরকারি দু জায়গাতেই, তারাও দেখুন। সবাই এই বিষয়টাকে সম্যক ধারণার মতো করে নিন, এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে যেহেতু এটা জড়িত, সেই কারণে ভারতের এই দর্শন সংক্রান্ত বিষয়টা আমাদের একটু হলেও জ্ঞান থাকলে ক্ষতি কি? দেখুন, আর পাশে রাখুন হিরণ্যকর্প অফিসিয়ালকে, পাশে রাখুন আপনাদের জেসিকে। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যকর্প অফিসিয়াল। নমস্কার।